নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ ও নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, নারী বিদ্বেষী ও নারীর প্রতি সহিংসতা সৃষ্টির চেষ্টাকারীদের সবাইকে সাথে নিয়ে প্রতিহত করা হবে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে 5 অদম্য নারী ও বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিশেষ সম্মাননা প্রদানের পর তিনি এসব কথা বলেন। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অদম্য নারী পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সকালের ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ পুরস্কার তুলে দেন। পুরস্কারপ্রাপ্ত নারীরা হলেন অর্থনীতিতে অবদানে শরীফা সুলতানা, শিক্ষা ও চাকরিতে অবদানে হালিমা বেগম, সফল জননী নারী মেরিনা বেসরা, জীবন সংগ্রামে জয়ী নারী লিপি বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদানে মোহাম্মদ তুহিন, বিশেষ বিবেচনায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। পরে প্রধান উপদেষ্টা বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ ও নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলতে হবে। নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকুন, নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন, একে অন্যের পাশে দাঁড়ান, একটি সুন্দর শান্তিপূর্ণ সমাজ গড়তে সরকারকে সহযোগিতা করুন। ডক্টর ইউনূস বলেন, সম্প্রতি নারীদের উপর হামলার ঘটনা নতুন বাংলাদেশের সঙ্গে সম্পূর্ণ বিপরীত। নারীদের অংশগ্রহণ ও তাদের অধিকার নিশ্চিত করা ছাড়া তা সম্ভব হবে না। এই অধিকার প্রতিষ্ঠার জন্য নারীদের সাথে পুরুষদেরও সহযোদ্ধা হিসেবে দাঁড়াতে হবে। সমাজে নারীদের ন্যায্য স্থান প্রতিষ্ঠার জন্য পুরুষদেরকে উৎসাহী প্রতিযোগীরা এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, নারীর প্রতি সহিংসতা সৃষ্টির যে চেষ্টা তা সবাইকে সাথে নিয়ে প্রতিহত করা হবে। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে যাচ্ছে। আমাদেরকে এখন ততটাই সতর্ক থাকতে হবে যেমনটা আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি। বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ গড়তে হলে নারীর পাশে দাঁড়ানোর, তাদেরকে সমর্থন জানানোর কোনো বিকল্প নাই। আমাদের সমাজে নারীকে খাটো করে দেখার এই দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। আন্তরিক ধন্যবাদ। বর্তমানে নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি পাওয়া উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এসব সহিংসতার পেছনে পতিত ফ্যাসিস্টদের কোনো চক্রান্ত আছে কিনা তা খুঁজে বের করতে অন্তর্বর্তী সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে নারী হেনস্থার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এসব ঘটনায় উগ্রবাদী গোষ্ঠীর মদদ থাকতে পারে। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আফজাল হোসেনের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অদম্য নারী, শক্তিতে অজেয় স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার সংগ্রামী নারী ও জুলাইয়ের নারী শহীদ ও আন্দোলনকারীদের প্রতি বিশেষ ট্রিবিউট অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি পাওয়া উদ্বেগজনক। এর পেছনে পতিত ফ্যাসিস্টের কোনো চক্রান্ত আছে কিনা তা খুঁজে বের করতে হবে। বর্তমানে বাংলাদেশে নারী এবং শিশুদের প্রতি সহিংসতা, নিপীড়ন যে পরিমাণে বৃদ্ধি পাচ্ছে সেটা অনেক উদ্বেগজনক। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছি দলীয়ভাবে, নিজে আমি ব্যক্তিগতভাবে আজকে জানাই। এদিকে রাজধানীর একটি হোটেলে খেলাফত মজলিসের ইফতার মাহফিলে জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। একই সাথে গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন হতে পারে যদি জাতীয় ঐক্যমত সৃষ্টি হয়, এরকম একটা কথা রয়টার্সকে বলা হয়েছে। কিন্তু যদি আমরা জাতীয় সংসদ চিন্তা করি, জাতীয় সংসদ হচ্ছে মাদার, আর গণপরিষদ হচ্ছে শুধুমাত্র নতুন রাষ্ট্রে একটি সংবিধান প্রণয়নের জন্য একটি ফোরাম। তো সেই ক্ষেত্রে যেখানে জাতীয় সংসদের এখতিয়ারই হচ্ছে A to Z সংবিধান সংশোধন করার এখতিয়ার, তো সেইখানে আমরা সংবিধানের ব্যাপক সংশোধনী এনে সেটাকে নতুন সংবিধান বলতে পারি। এটাকে যদি আপনারা মন চায় কেউ সেকেন্ড রিপাবলিক বলতে পারেন, আমাদের তো অসুবিধা নাই। যেই শব্দাবলী এবং যেই সংজ্ঞা রাজনৈতিক অভিধানে নাই, সেগুলোর অসংলগ্ন প্রয়োগের মাধ্যমে আমরা যেন ধর্মজাল সৃষ্টি না করি। এদিকে নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের র্যালি পূর্ব সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সারা দেশে নারী হেনস্থার ঘটনায় উগ্রবাদী গোষ্ঠীর মদদ থাকতে পারে। জঙ্গলি সরকার ক্ষমতায় থাকলে সমাজের মধ্যে জঙ্গলের রাজত্ব কায়েম থাকে। শেখ হাসিনা
সেই ভয়ঙ্কর আদিম অরণ্যের রাজত্ব কায়েম করেছিল। দেশের নারী উন্নয়নে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের বিষয়টি তুলে ধরেন বিএনপি নেতারা। নারী ও পুরুষের মধ্যে বৈষম্য, অর্থাৎ পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার দৃষ্টিভঙ্গি এখনো আমাদের উপর আছে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নারীরা যেভাবে রাস্তায় নেমে ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাত করেছিল, সে অর্থে দেশের নারী সমাজের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি, বরং জুলাই আন্দোলন পরবর্তী নারীরাই বেশি বৈষম্যের শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ। সকালে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে বিশ্ব নারী দিবসের এক মতবিনিময় সভায় তারা এ মন্তব্য করেন। আর নারী অধিকার প্রতিষ্ঠায় সমাজের সর্বক্ষেত্রে নারীদের শক্তিশালীভাবে সক্রিয় থাকার আহ্বান জানান গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য আনু মোহাম্মদ। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি, যা কিছু কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। জাগরণের কবির এই অবিনাশী চরণটি চিরসত্য হলেও থেমে নেই ঘরে বাইরে নারীর প্রতি সহিংসতা ও অমানবিক নির্যাতন। আর তাই নারী সংহতির 20তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিশ্ব নারী দিবসের মতবিনিময় সভায় এমন বাস্তবতা তুলে ধরেন দেশের বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ। এই আশঙ্কা থেকে দেখলাম যে জুলাই আন্দোলনের পরে নারীদেরকে আসলে স্বীকৃতিটা জোর করে আদায় করতে হয়েছে। যেভাবে আশা করেছিলাম সেই স্বীকৃতিটা হয়তো নারীরা পায়নি। এই ধরনের একটা অভ্যুত্থানের পর সমাজ অনেক বেশি নারীর প্রতি সহানুভূতিশীল হবে, নারীর প্রতি সংবেদনশীল সমাজ আমরা একটা পাব। তো সেই প্রত্যাশার জায়গা আসলে কোথায় আছি আমরা? জানান, দেশের ক্রান্তিকালে যখনই প্রয়োজন হয়েছে তখনই বিভিন্ন আন্দোলন সংগ্রামে সবার আগে ঝাঁপিয়ে পড়েছে নারীরা। ধর্ষণ হচ্ছে, যেভাবে করে নারী নিরাপত্তার হুমকিতে পড়ছে, আরো অনেক বিষয় নিয়ে আমরা কথা বলতে পারছি না, যেটা একেবারে কাঠামোগতভাবে পরিবর্তন না হলে আসলে নারীর অবস্থান পরিবর্তন হবে না। যারা নীতি নির্ধারক পর্যায়ে চলে গিয়েছেন, তারা যেই নারীদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে ক্ষমতায় বসেছেন, এখন সেই নারীদের বেঁচে থাকাটাই একটা চ্যালেঞ্জের মতো হয়েছে। 24-এর আন্দোলনে নারীদের সরাসরি সক্রিয় ভূমিকা রাখার পরও নারীরা এখনো পর্যন্ত হচ্ছেন বৈষম্য ও নিপীড়নের শিকার। আমরা ফ্যাসিস্ট হাসিনাকে তাড়িয়েছি, আমরা ফ্যাসিজম তাড়াইনি, যে কারণে আমাদের মানসিকতা এই ফ্যাসিজম বা এই পুরুষতান্ত্রিক স্বেচ্ছাচারী চরিত্রের প্রকাশ সব কাজে সবখানে সর্বত্র আমরা দেখতে পাচ্ছি। এই অবস্থা থেকে উত্তরণে সমাজের সর্বক্ষেত্রেই নারীদের সক্রিয় থাকার আহ্বান জানান গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য আনু মোহাম্মদ। সভা সমাবেশ, আরো বেশি বেশি নাটক, আরো বেশি বেশি গান, আরো বেশি বেশি খেলা, আরো বেশি বেশি রাজনৈতিক সক্রিয়তা এবং বিভিন্ন ক্ষেত্রে বুদ্ধিবৃত্তিক কাজে অংশগ্রহণ এবং ফেসবুক অনলাইনে তৎপরতা বাড়ানো। আপনারা যে বুলিং কিংবা অর্গানাইজড যে অ্যাটাক মেয়েদের বিরুদ্ধে, সেইটাকে মোকাবেলা করতে গেলে তো এইখানে অ্যাক্টিভ একটা অর্গানাইজড একটা এফোর্টের দরকার হয়। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। মাগুরায় নির্যাতনের শিকার শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল থেকে নেওয়া হয়েছে ঢাকা সিএমএইচে। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভেন্টিলেটরে তার চিকিৎসা দেওয়া হয়। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। শিশুটির চিকিৎসার জন্য 4 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয় বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান খান। অচেতন অবস্থায় শিশুটিকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে শিশুটিকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় 4র্থ শ্রেণীর ওই ছাত্রী। এ ঘটনায় 4 জনকে আসামি করে মামলা করা হয়েছে। রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ডাকাতির ঘটনায় 6 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত স্বর্ণালংকার ও অবৈধ অস্ত্র। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে ডিএমপি কমিশনার সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, 2017 সাল থেকে এরা সবাই পেশাদার ডাকাত। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার জানান, নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিতের 22 জনকে গ্রেফতার করেছে ডিএমপি। মব জাস্টিসের নামে যারা তল্লাশি ও লুটপাট চালিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আবু সাইদ অপুর রিপোর্ট।
রাজধানীর বনশ্রীতে বহুল আলোচিত স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ডাকাতির চাঞ্চল্যকর ঘটনায় 7 জনের মধ্যে 6 জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ সময় এসব পেশাদার ডাকাতদের কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণালংকার, মোটরসাইকেল, অবৈধ অস্ত্র, 2 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বিভিন্ন তথ্য উপাত্ত, প্রযুক্তি এবং অতীত ইতিহাস ঘেঁটে তদন্তের পর তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে মিডিয়া সেন্টারে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানান, বনশ্রীর ঘটনার অনুসন্ধান করতে গিয়ে বড় একটি ডাকাত দলের সন্ধান পেয়েছেন তারা। তাদেরও ধরতে নজরদারিতে রাখা হয়েছে বলে জানান ডিএমপির এই কমিশনার। ডাকাতির ঘটনাটি উদ্ঘাটনের জন্য আমার যে ডিবি ডিটেকটিভ ব্রাঞ্চ তাকে সর্বাত্মক চেষ্টা করে ডিটেকশনের দায়িত্ব দিই। আর এছাড়াও গ্রেপ্তারকৃতরা পেশাদার ডাকাত উল্লেখ করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির মোট 22 জনকে আটক করার কথা জানান তিনি। বলেন, মব জাস্টিস নামে তল্লাশি ও লুটপাটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমি সকলকে অনুরোধ করব যে কোনোভাবেই কোনো বাড়িতে, কোনো অফিসে ক্যাশ টাকা আছে, স্বর্ণ আছে, ভ্যালুয়েবলস আছে, এইটা খবর পাওয়ার পরে কোনোভাবেই কোনো ব্যক্তির এই অধিকার নেই ওইখানে যে অভিযান চালিয়ে তার সেই বাসা বা সেই অফিস তছনছ করা। হি ইজ রিগার্ডেড অ্যাজ পুলিশ অফিসার, এবং পুলিশ অফিসার যে দায়িত্ব পালন করে ওই অফিসার একই দায়িত্ব পালন করবে, এবং আইনের যে প্রোটেকশন আমার অফিসার পায়, আমি পাই, উনিও একই আইনের প্রোটেকশন পাবে। অবশ্যই অপু, মাই টিভি, ঢাকা। কেন্দ্র করে দেশ জুড়ে সম্প্রতি নারীদের প্রতি সংঘটিত সহিংসতা, নিপীড়ন ও সাইবার হয়রানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি। নারী দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সমাবেশে এ উদ্বেগ প্রকাশ করেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। নারীদের নিরাপত্তা দিতে রাষ্ট্রযন্ত্র ব্যর্থ হচ্ছে উল্লেখ করে সার্জিস বলেন, মা বোন নারীর যতটুকু নিরাপদ ফিল করার কথা ততটুকু নিরাপত্তা এই রাষ্ট্র নিশ্চিত করতে পারছে না। এ সময় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব এবং যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও নাহিদা সরওয়ার নিভা উপস্থিত ছিলেন। জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে 600 টাকার তরমুজের দাম নেমে এলো অর্ধেকে। এছাড়াও মাছ ও মুরগির বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্বল্প দামে ভোক্তারা পণ্য কিনতে পেরে সন্তুষ্টি প্রকাশ করলেও অভিযান শেষ হলে আবারও ব্যবসায়ীরা অতীতের চরিত্রে ফিরে যায় বলে জানান নগরবাসী। আবু সাইদ অপুর রিপোর্ট। বাড়তি দাম নেওয়ার অভিযোগে রাজধানীর অভিজাত এলাকা বনানী, গুলশান 1 ও 2 সহ বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। সব রকম কিনা পড়ে না। এ সময় বাড়তি দামে তরমুজ বিক্রি করার কারসাজি ধরে ফেলে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। পরে ব্যবসায়ী ঘটনার সত্যতা স্বীকার করায় 600 টাকা তরমুজ নেমে আসে 350 টাকায়। আর এই সুযোগে ঢল নামে ক্রেতাদের। যে ওনারা আসছে অভিযান চালাচ্ছে, কিছু কম বেচছে, আবার ওনারা চলে যাবে, আবার আগে যে এরকম ছিল এরকমই চলে আসবে। চলে গেলে আবার আগের এটা এসে পড়ে। এখন তো হয়তো ওনাদের সামনে কেউ কিনতে পারতেছে, ওনারা চলে গেলে সবাই তো কিনতে পারতেছে না। আর এ সময় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনাকারী মোহাম্মদ আব্দুল জব্বার মন্ডল জানান, কিভাবে ঘটলো এই তেরেসমাতি কাণ্ড। এখানে এসে যদি দেখলাম যে ওনারা পিস হিসেবে বিক্রি করেন না কেজি হিসেবে বিক্রি করেন, তো আমাদের উপস্থিতি যেহেতু পুলিশ ফোর্স আছে, চিনতে পেরে বললেন যে আমরা পিস হিসেবে বিক্রি করেন। কত করে বিক্রি করছেন? 350 টাকা। আর কিনেছেন কত? ক্রয়ের কোনো ক্যাশ মেমো ওনারা দেখাতে পারছেন না। 350 টাকার কথা শুনে ক্রেতারা সবাই লাইন দিয়েছে যে আসলে ক্রয়ের জন্য। তার মানে আমাদের কাছে মনে হতো যে এটি 500 টাকার উপরে বিক্রি করত। এরপর অভিযান পরিচালনা করা হয় মাছ, মুরগি সহ রাজধানীর বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে। অবশ্যই অপু, মাই টিভি, ঢাকা। টিসিবির পণ্য নিতে রাজধানীর প্রতিটি পয়েন্টে প্রতিনিয়ত জড়ো হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। এ থেকে পিছিয়ে নেই মধ্যবিত্তরাও। ভোক্তাদের অভিযোগ, বরাদ্দ অনুযায়ী মিলছে না পণ্য, তবে বরাদ্দকৃত পণ্যের চেয়ে ক্রেতার সংখ্যা বেশি হওয়ায় সবাইকে চাহিদা অনুযায়ী পণ্য দেওয়া যাচ্ছে না বলে দাবি সংশ্লিষ্টদের। বিস্তারিত ইলিয়াস মাতবরের রিপোর্টে। দীর্ঘ লাইন, দীর্ঘ অপেক্ষা, স্বল্প মূল্যে টিসিবির পণ্য পেলেই মিলবে স্বস্তি।
রমজানের রাজধানীর 50টি পয়েন্টে প্রতিদিন ট্রাক সেলে টিসিবির পণ্য বিক্রি করা হয়। আগে প্রতিটি ট্রাকে 200 জনের পণ্য দেওয়া হলেও এখন বাড়িয়ে 400 জনকে দেওয়া হচ্ছে, কিন্তু তাতেও হিমশিম খেতে হচ্ছে, ক্রেতাদের সংখ্যা বেড়েই চলছে। তবে টিসিবির পণ্য প্রাপ্তি নিয়ে নানা অসন্তোষ রয়েছে নিম্ন আয়ের মানুষদের। মাল পাইতে আমরা তো এখন মাল যারা পাইবো 100 মাল আনছে, দাগ দিয়েছে 82 পর্যন্ত, আর দাগ দেয় নাই। আমি কইছি আপনারা দাঁড়ান, যদি ভাগ্যে থাকে পাইবেন। আমি 82তে দাঁড়াইছি, আমি হারাটা দিন যদি না পাই তা কি কাজ হবে? ক্রেতাদের অভিযোগ, চাহিদা অনুযায়ী টিসিবির পণ্য বরাদ্দ হচ্ছে না। মাল যদি আরো বাড়ায়, যদি গাড়ি আরো বাড়ায়, তাহলে সরকারের তাহলে আমাদের জন্য ওইভাবে সিরিয়াল লাগবে না, আমরা ডেলি মাল পাবো। আর ডেলি গাড়ি আসে না তো। মালের সঙ্গে আরো বাড়ান। রোজার দিন আমরা রোজা রয়েছি, রোজা থেকে এখানে দাঁড়াইছি, কতগুলো আমরা নাও পাইতে পারি। গরিব মানুষ, আমরা গরিব মানুষ। ডিলার সংশ্লিষ্টরা বলছেন, প্রতিটি ট্রাকে 200 জন থেকে বাড়িয়ে 400 জন ক্রেতাকে নিয়মিত পণ্য দেওয়া হচ্ছে। আমরা 400 ভোক্তাদের মাল দিতে পারি, সিরিয়াল দেওয়ার জন্য এর সিরিয়াল দিচ্ছে, কার্যক্রম তো করির জন্য। জনস্বার্থ মাথায় রেখে পণ্য বিক্রয় কার্যক্রম আরও গতিশীল এবং নাগরিক বান্ধব করার পরামর্শ সবার। ইলিয়াস মাতবার, মাই টিভি, ঢাকা। পরিচ্ছন্ন নগরীর জন্য বর্জ্য অপসারণে কাজ করলেও পরিচ্ছন্ন কর্মীদের নিজেদেরই নেই স্বাস্থ্য সুরক্ষা। মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে কাজ করছেন পরিচ্ছন্ন কর্মীরা। সুরক্ষা ব্যবস্থা না থাকায় মাঝে মধ্যেই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন তারা। উপযুক্ত স্বাস্থ্য সুরক্ষা না থাকায় তাদের মাধ্যমে নগরবাসী ও তাদের পরিবারের সদস্যদের রোগাক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে জানিয়েছেন চিকিৎসকরা। প্রতিনিধি আজিজুল হাকিমের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। মানিকগঞ্জ পৌরসভার আওতায় শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে 67 জন পরিচ্ছন্ন কর্মী রয়েছেন। এর মধ্যে 17 জন বিভিন্ন সরকারি অফিসে পরিচ্ছন্নতার কাজ করে। বাকি 50 জন শহরের বাসাবাড়ি সহ নগরের বিভিন্ন স্থানের ময়লা আবর্জনা অপসারণ করেন। সুরক্ষা ব্যবস্থা না থাকায় মাস্ক, গ্লাভস ও বুট জুতা ছাড়াই ময়লা সংগ্রহ ও পরিষ্কারের কাজ করে যাচ্ছে পরিচ্ছন্নতা কর্মীরা। এসব ময়লা আবর্জনার মধ্যে রয়েছে মারাত্মক সব রোগের জীবাণু, যা মানব স্বাস্থ্যের জন্য অতীব ঝুঁকিপূর্ণ। জীবনের ঝুঁকি নিয়ে খোলামেলা অবস্থায় পরিষ্কার করে চলেছেন পরিচ্ছন্নতা কর্মীরা। সুরক্ষা ছাড়া এসব বর্জ্য অপসারণ করায় যক্ষ্মা, চর্মরোগ সহ ডিপথেরিয়া, হেপাটাইটিসের মতো কঠিন রোগাক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। ময়লা আবর্জনা হাতে কাজ করতে হয়, গ্লাস ছাড়া, মাস্ক ছাড়া। শহর তো আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা লাগে, কিন্তু আমরা খোঁজখবর তো আর কেউ রাখে না। আমরা কাজ করার জন্য আমরা হাতের গ্লাস দরকার। পরিচ্ছন্ন কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা। নিয়মিত তাদের পরীক্ষার ব্যবস্থা করা উচিত, চিকিৎসার ব্যবস্থা করা উচিত এবং পৌরসভা উদ্যোগে এবং সরকারি উদ্যোগেও তাদের নিরাপত্তার ইস্যুগুলো দেখা উচিত। উপযুক্ত স্বাস্থ্য সুরক্ষা না থাকায় তাদের মাধ্যমে নগরবাসী ও তাদের পরিবারের সদস্যদের রোগাক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে জানিয়েছেন চিকিৎসক। তাদের আক্রান্তের মাধ্যমে তাদের পরিবার পরিজন এবং আশেপাশের যারা সামাজিকভাবে যারা বসবাস করে, যারা আমাদের পরিবার পরিজন আছে, তারাই আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে। স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে পরিচ্ছন্নতা কর্মীদের আরও সতর্ক হওয়া উচিত বলে মনে করেন পৌর কর্তৃপক্ষ। পরিচ্ছন্নতা কর্মী যারা আছে তাদেরকে স্বাস্থ্য সুরক্ষাটা আসলে এটা আমাদের একটা মেজর ম্যান্ডেট বলা যায়। তাদের সচেতনতা ইম্পর্টেন্ট। তো এই বিষয়ে আমাদের যেমন একটু আমরা গুরুত্ব আরোপ করব, তাদেরকে একটু এগিয়ে আসতে হবে। নগরীর বর্জ্য অপসারণ কাজে নিয়োজিত পরিচ্ছন্নতা কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় কর্তৃপক্ষ যথাযথ উদ্যোগ গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা সকলের। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। চট্টগ্রামের জলাবদ্ধতার সমাধানে খুঁজতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিশেষ দায়িত্ব দিয়েছিলেন 4 উপদেষ্টাকে। গত 19 জানুয়ারি সরেজমিনে তারা খাল পরিদর্শন করে 11টি কর্মপরিকল্পনা নির্ধারণ করে 4 মাসের মধ্যে দৃশ্যমান উন্নয়নের সময় বেঁধে দেয় প্রকল্প সংশ্লিষ্টদের। পরে বেশ কয়েক দফা নানা উপদেষ্টারা খাল পরিদর্শন করে কাজের তদারকি করলেও 1.5 মাস পর আবারও চট্টগ্রাম আসেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। বিকেলে আগ্রাবাদের মহেশ খালের খনন কাজের উদ্বোধন করে উপদেষ্টা বলেন, দ্রুত সময়ের মধ্যে জলাবদ্ধতা নিরসন করতে হবে। বিদ্যুৎ সাশ্রয়ে জনগণের সহায়তাও চান তিনি। কিন্তু এটা কাজের অগ্রগতির উপর নির্ভর করবে, কারণ এখন যদি কাজের খুব অগ্রগতি না হয়, তাহলে প্রধান উপদেষ্টা হয়তো এখানে আমরা আনতেও সংকুচিত বোধ করব। তো ওই জন্যই আমরা চাচ্ছি যে সবাই মিলে, কারণ এখন তো আমরা তো আমাদের মধ্যে তো কোনো এখন বিভেদ নাই, সব দল, সব প্রশাসন সবাই একসঙ্গে কাজ করতেছে। তো সুতরাং আমরা আশা করি যে একটা আশানুরূপ অগ্রগতি হবে এবং প্রধান উপদেষ্টা এসে যে কাজের যে অগ্রগতি হয়েছে সেটা
চূড়ান্তভাবে দেখবেন। পঞ্চগড় সদরে ভিতরগড় সীমান্তের সুইডাঙ্গা এলাকার বিপরীতে ভারতের খালপাড়া এলাকার বিএসএফ এর গুলিতে আলামিন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। নিহত যুবক চোরা কারবারের সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে বিজিবি। ভোরে আল আমিন সহ 10-15 জনের একটি দলকে ভারতীয় ভাটপাড়া বিএসএফ ক্যাম্পের টহল দল দেখে ফেলে। এ সময় বিএসএফ তাদের ওপর গুলি চালায়। অন্যান্যরা পালিয়ে আসতে পারলেও আলামিন গুলিতে নিহত হয়। পরে বিএসএফ তার মরদেহ ভারতে নিয়ে যায়। খবর পেয়ে সকালে ভারতের 46 বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে পতাকা বৈঠক করে বিজিবি। পতাকা বৈঠকে এই ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়ে মরদেহ ফেরতের আহ্বান জানানো হয়। আমরা শুনছি মারা গেছে, বর্ডারে গেছে, মারা গেছে, শুনে গেলাম, দেখলাম এই মারা গেছে। সবাই এলাকার যারা আমি কয়েকবারই আছি, এরা ঘুম থেকে জাগিল ভাই আর রাস্তায় আছি। রাস্তায় আসার পর দেখতেছি এই পাশেও লোক চেঁচাচি করতেছে, আমাদের এই পশ্চিম পাশেও চেঁচাচি করতেছে। মাদারীপুরের খোয়াজপুরে অবৈধ বালু ব্যবসায় নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারের বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে 2 ভাই নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত 8 জন। এদের মধ্যে 3 জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে এই ঘটনার সময়ই নিহতদের বাড়ির বেশ কয়েকটি ঘরে অগ্নিসংযোগ করা হয়। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে 2 জনকে আটক করেছে। মতির এবং শিকদার গ্রুপের আক্রমণে তারা 2 জন নিহত হয় এবং আরো একজন গুরুতর অবস্থায়, তাদের এক ভাই অলি গুরুতর আহত অবস্থায় এখন হসপিটালে ভর্তি আছে।